ওয়েলকাম টু গেট সেট গো। আমরা ডাব্লিউবি সেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সিরিজের আলোচনা করছি। এখানে কোয়েশ্চেন এবং তার প্রপার এক্সপ্লেনেশন নোট ডাউন করানো হবে তোমাদের এক্সামের সুবিধার্থে। এই সিরিজটা যেটা তৈরি হচ্ছে 2024-এর কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। এটা 10টা পার্টে আসবে, ইচ পার্টে 10টা করে কোয়েশ্চেন আমরা আলোচনা করব। এতে তোমাদেরও নোট ডাউন করতে এবং বুঝতে সুবিধা হবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সলিউশন দেওয়ার সমস্ত রকম চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম কোয়েশ্চেন দিয়ে। এটা একটা অটোমাটার কোয়েশ্চেন। হাউ মেনি নাম্বারস অফ ডিফারেন্ট অটোমাটা ক্যান বি ফর্মড উইথ টু স্টেটস Q0 and Q1 and over the alphabet 0, 1, 2? Q0 is always the starting state. আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে কি কি দেওয়া আছে সেটাকে একবার একটু দেখে নিই। দেওয়া আছে হচ্ছে নাম্বার অফ স্টেটস equals to 2, number of alphabet is equal to 3, that is 0, 1 and 2. তাহলে একটা জিনিস আমরা জানি, ফর এভরি পেয়ার স্টেট অ্যান্ড সিম্বল দিয়ে একটা পেয়ার তৈরি হয় ফর আ ফাইনাইট অটোমাটা অর আ অটোমাটা। মানে আমি একটা স্টেট নেব আর তার সাথে একটা সিম্বল নিই। দিস ইজ দ্য কম্বিনেশন ফর এনি ট্রানজিশন। কোনো একটা স্টেট থেকে আরেকটা স্টেটকে যাওয়াকে আমরা ট্রানজিশন বলি। তো ট্রানজিশনের জন্য একটা স্টেট লাগে আর একটা সিম্বল লাগে। ইনপুট সিম্বল নিয়ে আমরা এই ওয়ান স্টেট থেকে মানে একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যাই। তো সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ট্রানজিশন হচ্ছে আমাদের হয় টোটাল নাম্বার অফ ট্রানজিশন is equal to number of states multiply number of alphabets or symbol, anything you can say. ঠিক আছে, এখানে আমাদের নাম্বার অফ স্টেটস কত আছে 2, এখানে আমাদের নাম্বার অফ অ্যালফাবেট কত আছে 3, then it is 2. Number of transition entries is okay. এইবার ঘটনাটা হচ্ছে এই যে ট্রানজিশন এই যে স্টেটটা হচ্ছে এর জন্য আমার দুটো অপশন আছে। কি অপশন আছে? একটা হচ্ছে Q0 আর একটা হচ্ছে Q1। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ, যদি আমি ট্রানজিশন ফাংশন বলি মানে Q0-র ক্ষেত্রেও 2 টু দি পাওয়ার 6, Q2 সরি Q0-র ক্ষেত্রেও 2 টু দি পাওয়ার 6, Q1-এর ক্ষেত্রেও 2 টু দি পাওয়ার 6, তাহলে আমি এটা লিখতে পারি কি টোটাল number of possible transition function is equal to 2 to the power 6, that is 64. ওকে, এইটুকু বোঝা গেছে। এবার একটা জিনিস জানো, আমাদের যে কোনো স্টেট অটোমাটায় যে কোনো স্টেট আইদার অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্টিং অথবা আমরা যেটাকে বলি ফাইনাল স্টেট অর নন অ্যাকসেপ্টিং। নন অ্যাকসেপ্টিং মিনস যেটা হচ্ছে নন ফাইনাল স্টেট, একটা হচ্ছে ফাইনাল স্টেট একটা হচ্ছে নন ফাইনাল স্টেট। তাহলে দুটো স্টেটের জন্য নাম্বার অফ ফর টু স্টেটস নাম্বার অফ কম্বিনেশন কত হবে? ফর টু স্টেটস নাম্বার অফ কম্বিনেশন ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে আমি একটা টোটাল একটা ডিএফ এর জন্য টোটাল নাম্বার অফ কি বলেছে আমাদেরকে বলেছে নাম্বার অফ ডিফারেন্ট অটোমাটা, অটোমাটা মানে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাই বলেছে এটা। টোটাল ডিএফএ ইকুয়ালস টু ট্রানজিশন চয়েসেস মাল্টিপ্লাই অ্যাকসেপ্টিং
state choices. That means it is 64 transition choices into 4, that is 256. Okay, so your correct answer is B. এক্ষেত্রে এইরকম সিমিলার টাইপের কোয়েশ্চেন আসতে পারে, নাম্বার অফ স্টেটস 2 এর জায়গায় 3 দিতে পারে, ইনপুট অ্যালফাবেট 3 এর জায়গায় 2 দিতে পারে। দ্য প্রসেস উইল বি সেম প্রসেসে তোমরা প্রসিড করবে। ওকে, আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনটা জাস্ট একবার রিড আউট করছি। ড্রয়িং দ্য কনসেপ্ট সিইং ফিউ হোয়াইট সোয়ান we conclude all swans are white falls under which type of learning? These are the types of learning in AI. Okay, for analogical learning, what is analogical learning? Analogical learning এর মধ্যে আমরা কি করি, সিমিলারিটি ফাইন্ড আউট করি। যদি তোমরা নোট ডাউন করো তাহলে এখানে শর্ট নোটে একটা জিনিস লিখে রাখো, সিমিলারিটি বিটুইন two different situation not from repeated observation. Okay, মানে হচ্ছে সিমিলারিটি বিটুইন টু ডিফারেন্ট সিচুয়েশন, দুটো সিমিলার সিচুয়েশনের মধ্যে সিমিলারিটিকে ফাইন্ড আউট করা হচ্ছে অ্যানালজিক্যাল লার্নিং। ঠিক আছে, সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে কি ইউজ হয় দেখো, সুপারভাইজড মানেই হচ্ছে লেবেল ডেটা অলওয়েজ ইউজ হয়। ঠিক আছে, এখানে কোনো লেবেল ডেটার কোনো ব্যাপার আছে? লেবেল মানে কোনো একটা কিছুকে, ধরো একটা কিছু একটা বার্ডের ছবি আছে বা কিছু একটা ছবি আছে, সেটাকে বলে দিলাম আমি এটা কি অ্যানিম্যাল, ধরো এটা সাপোজ পেঙ্গুইন। ঠিক আছে, এটা পেঙ্গুইন যে বলছি সেটাকে মানে এই ইমেজটাকে লেভেল আউট করছি আমরা, সেই জন্য এটাকে বলা হয় সুপারভাইজড লার্নিং। এটা অলরেডি লেবেল ডেটার উপর কাজ করে, বাট এখানে কি কোনো রকম লেবেলিং এর গল্প আছে? কোনো কিছু নেই, তো এই ক্ষেত্রে সুপারভাইজড লার্নিং হবে না। ঠিক আছে, এবার আসি লার্নিং অটোমাটা। লার্নিং অটোমাটা হচ্ছে, এটা বেসিক্যালি অ্যাকশন অ্যান্ড রিভার্সের উপর কাজ করে। ঠিক আছে, অ্যাকশন অ্যান্ড রিভার্সের উপর কাজ করে, কোনো জেনারেলাইজড অবজারভেশন এটা দেয় না। ঠিক আছে, এবার তোমাদেরকে যেই মানে সেন্টেন্সটা দিয়েছে সেই সেন্টেন্সটার সম্বন্ধে একটু বলি। সিইং ফিউ হোয়াইট সোয়ান উই কনক্লুড অল সোয়ানস আর হোয়াইট। এর মানে কি হচ্ছে, আমরা কিছু বার্ড দেখেছি, সোয়ান দেখেছি সাদা রঙের, সেটা থেকে আমরা এই কনক্লুশনে আসছি যে অল সোয়ানস আর হোয়াইট। এটা থেকে এইটা হচ্ছে ইন্ডাকটিভ লার্নিং এর আন্ডারে পড়ে। ইন্ডাকটিভ লার্নিং কি করছে, অবজার্ভ স্পেসিফিক ইনস্ট্যান্স। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের seeing few white birds is observe specific instance। ঠিক আছে, then generalized to form a general rule। তার মানে হচ্ছে আমরা স্পেসিফিক দেখেছি seeing few white wine, এইবার এটা দেখার পরে আমরা কি কনক্লুশন ড্র করলাম যে সমস্ত সোয়ানরাই হোয়াইট হয়, মানে আমরা একটা রুল ডিসাইড করে দিলাম, জেনারেল রুল, যে সোয়ান বার্ডস আর হোয়াইট ইন কালার। ওকে, আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে। এই ছোট ছোট পয়েন্টগুলো একটুখানি খাতায় নোট ডাউন করে নিলে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, এবার আসছি 3 নম্বর কোয়েশ্চেন।
3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নাম্বার অফ সেলস আন্ডার জিএসএম ইজ অলমোস্ট, দেখো জিএসএম ফুল ফর্ম কি জানো? GSM is Global System for Mobile Communication. That is Global System for Mobile Communication. Okay. What is AMPS? Advanced Mobile Phone System. ঠিক আছে, এইটা বেসিক্যালি ডিজিটাল, এটা অ্যানালগ, এটা ডিজিটাল সিস্টেম, এটা অ্যানালগ সিস্টেম। ঠিক আছে, এবার দেখো এখানে একটা যতদূর একটা কনফিউশন আছে, কারণ সেটের কি অনুসারে মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার দেওয়া আছে 3 টাইমস লঙ্গার, বাট ইট ইজ নিয়ার অ্যাবাউট 6 টাইম লঙ্গার। ঠিক আছে, আমি জানি না কোন রেসপেক্টে ওরা এটাকে 6 টাইম করেছে, এটা 5 to 6 টাইম লঙ্গার, মানে GSM supports 5 to 6 times more users per megahertz compared to AMPS. Okay, next question এ যাচ্ছি। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো, এই ধরনের কোয়েশ্চেন, এটা কিসের কোয়েশ্চেন? টপিকটা কি? টপিকটা হচ্ছে অটোমাটা থিওরি, এবং ধরে রাখো এই টপিকের ওপর মিনিমাম একটা থেকে দুটো কোয়েশ্চেন তো আসে, সে ইউজিসি নেট বলো, ডাব্লিউবি সেট বলো, এনিওয়্যার। ঠিক আছে, এবার আমি কিছু পয়েন্ট বলবো। ঠিক আছে, আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ আছে অটোমাটাতে? একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, বা ওটাকে আমরা টিউরিং মেশিন বলি। ঠিক আছে, রেগুলারের ক্ষেত্রে রেগুলারের ক্ষেত্রে ফর রেগুলার অল ডিসাইডেবল, মানে যে কোনো প্রবলেম আর ডিসাইডেবল। ঠিক আছে, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে CUE প্লাস অ্যাম্বিগুইটি, আনডিসাইডেবল। আচ্ছা, এবার CUE-টা কি? হোয়াট ইজ CUE? একটু পয়েন্ট করে নিলে ভালো হয়। CUE হচ্ছে CFG, কনটেক্সট ফ্রি গ্রামারের ইউনিভার্সালিটি। ইউনিভার্সালিটি। ইউ হচ্ছে ইনক্লুশন, জি হচ্ছে সরি ই হচ্ছে নট জি, ই হচ্ছে ইকুইভ্যালেন্স। তাহলে কি কি? একটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের ইউনিভার্সালিটি, ইনক্লুশন আর ইকুইভ্যালেন্স, এই তিনটে ছাড়া আর তার সাথে অ্যাম্বিগুইটি, এই চারটে জিনিস হচ্ছে আনডিসাইডেবল, বাদ বাকি সব ডিসাইডেবল। ওকে, আচ্ছা
কনটেক্সট সেন্সিটিভের আগে আমি আসি টিউরিং মেশিনের ক্ষেত্রে। টিউরিং মেশিনের ক্ষেত্রে অলমোস্ট এভরিথিং আনডিসাইডেবল। শুধুমাত্র মেম্বারশিপ পার্শিয়ালি ডিসাইডেবল, মানে শুধু ও পার্শিয়ালি ডিসাইডেবল। মেম্বারশিপের ক্ষেত্রে ও পার্শিয়ালি ওটাকে ডিসাইড করে, মানে ও শুধু হ্যাঁ বলতে পারে, না বলতে পারে না, ঠিক আছে। আচ্ছা, কনটেক্সট সেন্সিটিভে আসি। কনটেক্সট সেন্সিটিভও অলমোস্ট all are undecidable, only মেম্বারশিপটা হচ্ছে ডিসাইডেবল, ঠিক আছে। অনলি মেম্বারশিপটা হচ্ছে ডিসাইডেবল, ঠিক আছে। তাহলে এবার আমাকে কি বলেছে সেটা একটু কোয়েশ্চেনটা রিড আউট করি। Which one of the following statements is false? Halting problem of Turing machine is undecidable. Obviously true, ঠিক আছে। আনডিসাইডেবল টিউরিং মেশিনের ক্ষেত্রে। Given two arbitrary context free grammar G1 and G2 and it is undecidable if LG1 equals to LG2. কনটেক্সট ফ্রি এর ক্ষেত্রে কি কি বলেছি আমি এখানে? কনটেক্সট ফ্রি আনডিসাইডেবল কোনগুলো? ইকুয়ালিটি, ঠিক আছে। তো এটা অবভিয়াসলি ট্রু, ঠিক আছে। Determining whether a context free grammar is ambiguous and undecidable, ঠিক আছে। context free grammar ambiguity বলেছি, এটাও ট্রু। Given two regular grammar G1 and G2 and it is undecidable if it is equal or not, obviously এটা false, কারণ রেগুলারের ক্ষেত্রে all are decidable, ঠিক আছে। আচ্ছা, এর একটা টেবিল হয়, try to make that table, which one is undecidable, which one is decidable, okay, for all the problems, ঠিক আছে। সেটা তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে। যদি তোমাদের ওই টেবিলের প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, আমি প্রোভাইড করিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা, generation of intermediate code based on abstract machine model is used. আচ্ছা, next question number 5, generation of intermediate code based on abstract machine model. ওকে, অ্যাবস্ট্রাক্ট মেশিন মডেলের ক্ষেত্রে যখন আমরা কোনো কম্পাইলেশন প্রসেস করি, আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তার সাথে সেটাকে আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, ঠিক আছে, কনভার্ট করি। এর মাঝখানে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা হয়। ইন্টারমিডিয়েট কোড জেনারেশন সেপারেট দ্য ফ্রন্ট এন্ড ফ্রম দ্য ব্যাক এন্ড, মানে এই ক্ষেত্রে হাই লেভেলের ক্ষেত্রে এখানে হয় লেক্সিক্যাল অ্যানালিসিস, সিনট্যাক্স, সিম্যান্টিক, ওকে, তিনটে এই পার্টে হয়। তার সাথে হচ্ছে মেশিন স্পেসিফিক কোড জেনারেশনটা হয় হচ্ছে এটা এই যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা, এটা ডিপেন্ডেন্ট অন দ্য মেশিন, ওকে। এইখানটাতে এই পজিশনটাতে হয় হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। আচ্ছা, এবার আমরা অপশনগুলোতে আসি। It helps implementation of lexical analysis and syntax analysis. No, এটা কখনোই নয়, কারণ ইন্টারমিডিয়েট কোডের সাথে লেক্সিক্যাল অ্যানালিসিস, সিনট্যাক্স, সিম্যান্টিক্সের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন ক্যান বি রিটেন ফর ইন্টারমিডিয়েট কোড, এটা একটা পসিবল আছে। আমি বাদবাকি পয়েন্টগুলো দেখছি। ইট enhances the probability of the front-end compiler. No, never. It is not possible to generate code for real machine directly from high-level language.
it is not possible to generate code for the real machine, এটাও পসিবল নয়। তো এইটা সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড টিপিক্যালি জেনারেট সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন, 3 অ্যাড্রেস কোড, পোস্টফিক্স নোটেশন। কি কি জেনারেট করে ইন্টারমিডিয়েট কোড? এই যে ইন্টারমিডিয়েট কোডটার কি কি হয় এখানে, একটা হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনস, 3 অ্যাড্রেস কোড, আর হচ্ছে পোস্টফিক্স নোটেশন। ওকে, এই কটা জিনিস হয়, ঠিক আছে? তাহলে আমাদের which option is the correct? অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেনে আসছি। আচ্ছা, এটা একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এবং প্রত্যেকবারই এই টাইপ অফ কোয়েশ্চেন একটা দেয়। এখানে কি বলেছে, এ কোম্পানি হ্যাজ চুজেন two languages L1 and L2 to develop a software for their client. Number of LOC required to develop the application in L2 is thrice the LOC in language L1. আচ্ছা, LOC মানে হচ্ছে লাইন অফ কোড। ওকে, অলসো সফটওয়্যার হ্যাজ টু বি মেনটেন্ড ফর নেক্সট 10 years. Various parameters for 2 languages are given below to decide which language should be preferred for the development. Man year needed for development L1, L2. Development cost 70,000, 90,000 for L1, L2. Cost of maintenance 1,40,000 for L1 and L2. Total cost of the project includes cost of the development and maintenance. Okay, what is the LOC for L1 for which the cost of the development of the software of the both language should be same? ঠিক আছে? আচ্ছা, কি বলেছে আগে একটু গল্পটা বলে দিই। একটা কোম্পানি ডিসাইড করেছে দুটো একটা সফটওয়্যার বানাবে, দুটো ল্যাঙ্গুয়েজে হবে, একটা L1 ল্যাঙ্গুয়েজ, একটা L2 ল্যাঙ্গুয়েজ। এবার দুটো ল্যাঙ্গুয়েজের লাইন অফ কোডগুলো ডিফারেন্ট হয় অবশ্যই, মানে নাম্বার অফ কোড যে লাইনগুলো লিখি আমরা সেটা অবশ্যই সব ল্যাঙ্গুয়েজের সমান হয় না। তো সেরকমই একটা ল্যাঙ্গুয়েজে L1, একটা L2 ল্যাঙ্গুয়েজে বলেছে। এবার কি বলেছে, L1 ল্যাঙ্গুয়েজে যদি x হয়, L2 ল্যাঙ্গুয়েজে সেটা 3x হবে, মানে L2 তে নাম্বার অফ কোডটা, লাইন অফ কোডটা বেশি হবে, ঠিক আছে? এবার তার সাথে সাথে কি কি কিছু কিছু প্যারামিটার দিয়েছে, যে একটা দিয়েছে ম্যান ইয়ার নিডেড পার ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের জন্য কত মানে মানুষ লাগবে পার ইয়ারে, সেটা একটা প্যারামিটার দিয়েছে। ডেভেলপমেন্ট কস্ট দিয়েছে, টোটাল কস্ট অফ মেনটেনেন্স পার ইয়ার দিয়েছে, ঠিক আছে? এবার কত বছর মেনটেনেন্স করতে হবে? 10 বছর মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে? এবার ও একটা কন্ডিশন দিয়েছে যে আমার লাইন অফ কোডটা, ঠিক আছে, এমন ভাবে হবে যাতে বোথ অফ দ্য সফটওয়্যার cost should be same, ঠিক আছে? এবার কিছু কিছু পয়েন্ট করি আগে, তারপরে সলিউশনে আসছি। প্রথমে L1 আমি একটা ফাঁকা পেজে এক্সপ্লেন করছি। for L1 line of code x, for L2 maybe line of code is 3x, যদি x হয় এটা 3x, এটা বলেছে। আচ্ছা, টোটাল কস্ট বলেছে, টোটাল কস্ট বলেছে ডেভেলপমেন্ট কস্ট প্লাস মেনটেনেন্স কস্ট ফর 3 years। for 10 years, ওকে, ঠিক আছে? আচ্ছা, এখানে ম্যান ইয়ার নিডেড একটা বলেছে, LOC প্লাস LOC ইন্টু, সরি LOC ম্যান, আমি লিখছি একবার একটু দেখে নাও, ম্যান ইয়ার
needed is equal to LOC by 1000। ঠিক আছে, তাহলে L1 এর ক্ষেত্রে কত হবে? L1 এর ক্ষেত্রে x by 1000, আর L2 এর ক্ষেত্রে কত হবে? 3x by 1000। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার ডেভেলপমেন্ট কস্টে আসি। ডেভেলপমেন্ট কস্ট টোটাল ফর L1 ম্যান পার ইয়ার, মানে হচ্ছে পার ইয়ারে এই খরচা হচ্ছে বাই 70,000। দেখো এই প্যারামিটারগুলো সব দেওয়া আছে কোয়েশ্চেনে, ঠিক আছে। আর এটা হচ্ছে 3x বাই 10,000 বাই মাল্টিপ্লাই বাই 90,000। ওকে, আমরা আপাতত কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করবো না, কারণ আমরা জানি একটা ইকুয়ালিটি বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা গেল ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে মেনটেনেন্স ফর L1। মেনটেনেন্স ফর L1 হচ্ছে 1 বছরের মেনটেনেন্স বলেছে, মোস্ট প্রবাবলি 1 লাখ, আই থিঙ্ক সো। 1 2 3 হ্যাঁ 4 1 লাখ 10 years। ওকে, আর মেনটেনেন্স কস্ট ফর L2 is equal to 40,000 পার ইয়ার 10 years এর জন্য। এটা এইবার তোমাদেরকে যেটা করতে হবে, যেটা আমাদেরকে বলেছে টোটাল কস্ট হচ্ছে, বলেছে ডেভেলপমেন্ট কস্ট প্লাস মেনটেনেন্স কস্ট। তার মানে হচ্ছে x 1000 by 70,000 plus 1 equals to, আচ্ছা এই দুটো সমান বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে L1 এর জন্য বেরোলো, এবার L2 এর জন্য হচ্ছে এটা বেরোবে 99,000, ঠিক আছে, প্লাস 4000 2 3 4 5। ওকে, দিস ইকুয়েশন শুড বি সেম। ওকে, আমাদেরকে এই ইকুয়েশনটা ইকুয়ালিটি চেক করতে হবে। এই দুটো ইকুয়েশন আমরা জানি সেম বলেছে। এখান থেকে আমাদের উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখানে আমরা যদি ইকুয়েশনটাকে একটু মিনিমাইজ করে দেখি, তাহলে বেরোবে হচ্ছে এক্স এর ভ্যালু বেরোবে হচ্ছে 3000। ওকে, এক্স এর ভ্যালু বেরোবে 3000। আচ্ছা, তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে দেখি, একটু দেখে নিই। অপশন নাম্বার সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তোমরা, আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু প্লিজ চেক অ্যান্ড এই ইকুয়েশনটা জাস্ট সলভ করলেই আমাদের এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, আর কিছু ব্যাপার না। এরকম ধরনের কোয়েশ্চেন অলওয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটা আসেই, এই ধরনের একটা কোয়েশ্চেন, হয়তো প্যারামিটারগুলো আলাদা থাকে, বাট এরকম ধরনের কোয়েশ্চেন আসেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7, which one of the following statement is always false? User level threads are not scheduled by kernel. Obviously এটা true, not scheduled by kernel। okay, when a user level thread is blocked, all the other threads of its process is blocked। কি বলেছে? when a user level thread is blocked, all the thread of its process is blocked। ঠিক আছে, এটাও true, this is also true। আচ্ছা, context switching between user level thread is faster than context switching between kernel level thread। অবশ্যই এটা true, ঠিক আছে। ইউজার লেভেল থ্রেডের থেকে কার্নেল লেভেল থ্রেডে কন্টেক্সট সুইচিংটা একটু কঠিন হয়। ইউজার লেভেল থ্রেডে
context switching is much faster. Kernel level thread cannot share code segment. অবশ্যই এটা false. Kernel level thread code segment শুধু নয়, কি শেয়ার করে between their, একটা করে হচ্ছে code segment, আর একটা করে হচ্ছে data segment, file descriptor, address space. এই কটা জিনিস এরা শেয়ার করে, ঠিক আছে, উইদিন দ্য সেম প্রসেস। এটা হচ্ছে উইদিন, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ কোয়েশ্চেনে হয়তো এরকম ভাবে লিখলো যে সেম প্রসেসের মধ্যে ডিফারেন্ট প্রসেস বলে দিল, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। এখানে কোনো কিছু মেনশন করা নেই, কিন্তু এটার মানে হচ্ছে একটা সেম প্রসেসের মধ্যেই বলেছে। যে ডিফারেন্ট প্রসেস বলতো তাহলে ওরা বলে দিত, ঠিক আছে। আচ্ছা, এই জন্যই কিন্তু এই লেভেলটা, এই থ্রেডটা লাইট ওয়েট হয়। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। মানে ওয়াই দ্য কার্নেল লেভেল থ্রেড ইজ লাইট ওয়েট, বিকজ দিস আর দ্য পয়েন্ট, দিস আর শেয়ারিং। এবার এখানে একটা অপশন হয়তো দিয়ে দিল, যেটা অপশনটা ঠিক নয়, তোমাদের সেই ঠিকটা না অপশনটাকে মানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরে গেছো সবাই। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। আচ্ছা, কি বলছে, কনসিডার দ্য ফলোইং partial requirement for a software. When a camera mounted on the gate detects an incoming vehicle, the gate should be opened if the incoming vehicle is a registered vehicle. It can be considered which one of the following types of requirement. আচ্ছা, কোয়েশ্চেনটাকে একটুখানি বোঝার চেষ্টা করি। কি বলেছে, একটা রিকোয়ারমেন্ট আছে ফর আ সফটওয়্যার, যেখানে বলা হয়েছে যে গেটের উপরে একটা ক্যামেরা মাউন্টেড থাকবে, সেই ক্যামেরাটা যদি কোনো রেজিস্টার্ড ভেহিকেল এন্টার করতে চায় গেটে, তো অটোমেটিক্যালি ওটাকে ও ডিটেক্ট করে এবং গেটটাকে ওপেন করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। এবার এই রিকোয়ারমেন্টের টাইপটা কোন টাইপের মধ্যে পড়বে সেইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এটা একটা কি, এটা দেখে কি আমরা বুঝতে পারছি, এটা একটা ফাংশনের কথা বলা হয়েছে, মানে অ্যাপ্লিকেশনের ফাংশন, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা ফাংশনাল রিকোয়ারমেন্ট হবে, ঠিক আছে। এবার আসি নন ফাংশনাল যদি কোনো কিছু হয় সেটা কি, ঠিক আছে। নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে আমাদের পারফরমেন্স। এখানে কি কোনো পারফরমেন্সের কথা বলা হয়েছে, যে কোনো এই রেজিস্টার্ড ইউজার এত তাড়াতাড়ি পারফর্ম করবে বা এত সেকেন্ডের মধ্যে পারফর্ম, এরকম কোনো পারফরমেন্সের কথা বলা হয়নি। সিকিউরিটির কথা বলা হয়নি, মানে কোনো রকম ভায়োলেশন বা কোনো ডিটেকশনের কথা বলা হয়নি। রিলায়েবিলিটির কথা বলা হয়নি, বা ইউজেবিলিটির কথাও বলা হয়নি, কে ইউজ করবে সেটাও কিছু বলা হয়নি, ঠিক আছে। তাহলে এগুলো নন ফাংশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আসে, ঠিক আছে। আচ্ছা, কনস্ট্রেইনটা কি হচ্ছে, কনস্ট্রেইন হচ্ছে ডিজাইন আর ইমপ্লিমেন্টেশনের মধ্যে থাকে। এক্সটার্নাল ইন্টারফেস হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে ইন্টারাকশন হয়, সেটাকে বলে হার্ডওয়্যার আর সফটওয়্যার ইন্টারাকশন। ইন্টারফেসের মধ্যে ইন্টারাকশন, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা, এত বড় একটা সেন্টেন্স লিখেছে এখান থেকে এত অবধি, when a camera mounted on the, এইটা থেকে আমরা একটাই জিনিস বুঝি, কোনো একটা ফাংশন, মানে কোনো একটা সফটওয়্যারের ফাংশনের কথা বলা হয়েছে, তার মানে এটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্টে কি কি থাকে, একটা থাকবে ইনপুট থাকে, আউটপুট থাকবে, সিস্টেম অ্যাকশন থাকে, মানে কিরকম কি অ্যাকশন করবে কোন ইসের জন্য, সরি সিস্টেম অ্যাকশন থাকে, ঠিক আছে। কোন সিস্টেম কিভাবে কাজ করবে, কোন কোন ক্ষেত্রে কিভাবে কাজ করবে, সে সমস্ত ডিসক্রিপশন ফাংশনাল রিকোয়ারমেন্টের আন্ডারে পড়ে।
তাই জন্য এটা অবশ্যই ফাংশনাল রিকোয়ারমেন্টের আন্ডারে পড়বে। যদি কারোর কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, আমাকে প্লিজ কমেন্ট সেকশন একটু কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, which one of the following views is implicit in SRS document? Again it is a software engineering question. Software, আচ্ছা, SRS কি? What is the full form of SRS? Software requirement specification, ঠিক আছে? এখানে কি থাকে? What the system do, ঠিক আছে? ইনপুট থাকে, আউটপুট থাকে, মানে কোন ইনপুটের জন্য কোন আউটপুট থাকবে, ফাংশন থাকে, ফাংশনস থাকে, কনস্ট্রেইনটস থাকে, আর এক্সটার্নাল বিহেভিয়ার থাকে। এক্সটার্নাল বিহেভিয়ার, ঠিক আছে? এই কটা জিনিস থাকে। এর মধ্যে কি কি থাকে না? নট ইনক্লুড, কি কি থাকে না বলো তো? এক হচ্ছে ডিজাইন, ইন্টারনাল ডিজাইন, কোড, অ্যালগো, প্রোগ্রাম লজিক। মেন ব্যাপার হচ্ছে যেটা উপর থেকে দেখা যাচ্ছে, মানে কোনো একটা সফটওয়্যার আমি ডেভেলপ করছি, সেই সফটওয়্যারের এসআরএস এ উপর থেকে ওভারঅল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনে মেনশন করা থাকে। এবার তুমি সেটাকে কি করে ইমপ্লিমেন্ট করছো, মানে তোমার অ্যাকচুয়ালি ডিজাইনটা কি, তুমি কোন অ্যালগোরিদমের উপর বেস করে কোডটা ডিজাইন করছো, তোমার প্রোগ্রাম কোডটা কি, প্রোগ্রামের লজিক কি, এগুলো কখনোই এসআরএস এ মেনশন করা থাকে না। এসআরএস এ শুধুমাত্র ওভারঅল ভিউটা থাকে। এবার আসছি অপশনে। দেখো, ব্ল্যাক বক্স হচ্ছে ওভারঅল এক্সটার্নাল বিহেভিয়ারকে ডিপিক্ট করে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের ব্ল্যাক বক্সের ক্ষেত্রে কি হয়, আমরা ইন্টারনাল কোনো কিছু, নো ইন্টারনাল only external is visible, ঠিক আছে? ভেতরে কি হচ্ছে তা জানি না, মধ্য কথা হচ্ছে বাইরে থেকে যা হচ্ছে ফাংশনালিটি বাইরে থেকে দেখা যাচ্ছে, তুমি কোডের মধ্যে কি লজিক লাগিয়েছো সেটা ও দেখে না ব্ল্যাক বক্সে, ঠিক আছে? হোয়াইট বক্স ইজ পুরো ইন্টারনাল স্ট্রাকচার, হোয়াইট বক্সে সবকিছু ক্লিয়ার অ্যান্ড কাট দেখা যায়, তাহলে এটা হচ্ছে দ্যাট ইজ ইন্টারনাল স্ট্রাকচার। গ্রে বক্স ইজ পার্শিয়াল ইন্টারনাল, ঠিক আছে? আর গ্লাস বক্স আর হোয়াইট বক্স আর বোথ আর সেম, ঠিক আছে? তো এখানে which of the following is implicit in SRS document? Obviously black box. Option is always black box. ঠিক আছে? হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে সবার, ঠিক আছে? এবার আমাদের নেক্সট লাস্ট কোয়েশ্চেন, ইফ, এটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এর কোয়েশ্চেন, if region code for two endpoints are of a line is 1010 and 0101, okay, then the line, আচ্ছা এবার একটা জিনিস বলি, এখানে কি কি, এখানে আমরা অত কিছু চেক করব না, কমপ্লিটলি ভিজিবল কিনা, কমপ্লিটলি ইনভিজিবল কিনা, আর পার্শিয়ালি ভিজিবল কিনা, এই তিনটে পয়েন্ট চেক করব। কমপ্লিটলি ভিজিবল কাকে বলে? যখন কখন হয় কমপ্লিটলি ভিজিবল? কোনো একটা মানে কি বলে ওটার নাম, কোনো একটা লাইনের দুটো এন্ড পয়েন্ট when it is completely visible, যখন when completely visible হচ্ছে when both region code equals to 0000, ঠিক আছে? এখানে কি both region code 00? No, so it is not completely visible, তাহলে এটা এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, completely invisible,
কমপ্লিটলি ইনভিজিবল কখন হয়? যখন বিটওয়াইজ অ্যান্ড অপারেশন করলে অ্যান্ড অন রিজিয়ন কোড নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখানে বিটওয়াইজ অ্যান্ড অপারেশন করি 1 0 1 0 0 1 0 1। বিটওয়াইজ অ্যান্ড অপারেশন মানে হচ্ছে এইরকম চিহ্ন 0 0 0 0। ঠিক আছে, তার মানে কি এটা কমপ্লিটলি ইনভিজিবলও নয়, প্রথমে দেখলাম আমরা ভিজিবলও নয়, কমপ্লিটলি ইনভিজিবল নয়, ক্যান নট সে উই কান্ট চুজ, তাহলে এটা পার্শিয়ালি ভিজিবল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে ওই সাদারল্যান্ডের অ্যালগোরিদমের মধ্যে একটা আছে, দেখবে রিজিয়নে কম্পিউটার গ্রাফিক্সে মধ্যে পড়ে এবং খুব মানে লাইন ভিজিবলের, এবং এখান থেকে এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, আজকের জন্য এই 10টা কোয়েশ্চেনই। আচ্ছা, যেটা বলার আছে, যদি তোমাদের মনে হয় ভিডিওটা মানে ইনফরমেশন পেয়েছো তোমরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলটা নতুন শুরু হয়েছে, তোমাদের আমি চেষ্টা করব যতটা পারা যায় হেল্প করার, নেট সেট আর গেটের এক্সামের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো তাহলে এইটুকুই থাক।